গল্পের নাম ফিরে পাওয়া, লেখক সুমন সুব্রবসু। প্রত্যেক বছর মার্চ মাসে ঘুরতে যাওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের। এই বছরে আমাদের ট্যুর প্ল্যান ছিল শান্তিনিকেতন। সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরার জন্য আগের দিন অজয় দাদার বাড়িতে রাতে থেকেছিলাম। রাতে দাদার বাড়িতে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া হয়েছিল। মেনুতে ছিল ডাল, মাংস, ভাজা আর ডিম এবং শেষ বেলা রসগোল্লা। যাই হোক, ভোরিবাদ শেষে ঘুমাতে গেলাম সবাই। সকাল সকাল উঠে ট্যাক্সি করে রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে। সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। রাস্তায় যদি যানজট থাকে তবে খিদিরপুর থেকে ওয়াটারগঞ্জ থানার সন্নিকট হাওড়া স্টেশনে পৌঁছাতে 1 ঘন্টা প্লাস সময় লেগে যায়। বলতেই হয় আমাদের ভাগ্য সূত্রশূন্য ছিল, তাই খুব তাড়াতাড়ি অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আগে পৌঁছালে যা হয় আর কি। ওয়েটিংয়ে এরিয়াতে বসেছিলাম আর আমার সামনে ছিল ট্রেনের টাইম টেবিল বোর্ডটি। আরে তোমাদের তো বলাই হয়নি, এবার শান্তিনিকেতন ট্যুরে সফর সঙ্গী মোট 4 জন। আমি, আমার ছেলে স্বপ্নীল, আমার ভাগ্নে শুভজিৎ আর আমার প্রিয় অজয় দাদা। গত বছর বকখালি ট্যুরে দাদা যায়নি, কিন্তু একেবারে ফাইনাল মোমেন্টে অজয় দাদা আমাদের সঙ্গে যেতে রাজি হয়। তবে দাদা আমাদের সঙ্গে যাওয়াটা অবশ্য একটা বড় বেনিফিট ছিল। আর একটা কথা, দাদা যে আমাদের সঙ্গে গিয়েছিল তার সম্পূর্ণ ক্রেডিট আমার শর্মিষ্ঠা দিদির। শর্মিষ্ঠা দিদি অজয় দাদাকে একেবারে জোর করেই আমাদের সঙ্গে পাঠায়। যাই হোক, গল্পের মূল স্রোতে ফেরা যাক। আমরা তো ট্রেনে কখন আসবে সেটাই অপেক্ষা করছিলাম। এরই মাঝে আমার ভাগ্নে আমার ছেলে স্বপ্নীলকে ট্রেনের টাইম টেবিল বোঝাতে ব্যস্ত ছিল। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান হলো। ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিল। আমরা ট্রেনে ওঠার জন্য অগ্রসর হলাম। আমাদের টিকিট বুকিং ছিল এসি চেয়ার কারে। অনেক দূরে আমাদের কামরাটি ছিল, তাই অনেকটা হেঁটে আমরা পৌঁছালাম। সবার কি অবস্থা ছিল জানি না, তবে আমার ভীষণ খিদে পেয়েছিল। তাড়াতাড়ি ট্রেনের কামরায় উঠে পড়লাম। লাগেজগুলো ঠিক করে রাখা হলো। অজয় দাদাকে বললাম ছেলের দিকে খেয়াল রাখতে। আমি আর ভাগ্নে শুভজিৎ ব্রেকফাস্টের জন্য খাবার দাবার কিনতে চলে গিয়েছিলাম। আমরা ব্রেড, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। ট্রেনে উঠে হাতটা ধুয়ে ব্রেকফাস্ট শুরু করলাম। অজয় দাদা অবশ্য তখন ব্রেকফাস্ট শুরু করলো না, কারণ দাদা ঔষধ খেয়েছিল। মিনিট 20 কাটলো, আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেল। তখনও অনেক সহযাত্রীরা ট্রেনে উঠছিল। আমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম সবার দিকে। সিটে আমার ছেলে, মিডিলে ভাগ্নে শুভজিৎ এবং সাইডে আমি বসেছিলাম। অজয় দাদা সোজাসুজি অন্য সিটে বসেছিল। অজয় দাদা এবং আমার কথোপকথন চলছিল। মিডিলের লোক যাতায়াতে ব্যবধান ছাড়া আমরা প্রায় পাশাপাশি ছিলাম। একই ট্যুর গ্রুপ দেখলাম, যেখানে প্রায় 3টে ফ্যামিলি মিলে 14 জন ছিলেন। তাদের হাসি কথাবার্তার একটু বেশিই জোরেই চলছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। মিস করছিলাম আমার বন্ধুদেরকে আর তাদের পরিবারদেরকেও। এমন সময় মা এবং মেয়ে মোট 2 জন আমাদের কামরায় আসলেন। অজয় দাদার সিটের পিছনেই তাদের সিট নাম্বার ছিল। ওনারা সিটে বসলেন, লাগেজগুলো কোনো রকমে ঠিক জায়গায় রাখলেন। কুলিকে টাকা দিতে গিয়ে খোঁজ হলো যুবতী মেয়েটির কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল, যেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সব দিকে খোঁজা হয়েছে কিন্তু পাওয়া গেল না। আমি ওনাদেরকে বললাম যে 2টি লাগেজ ছাড়া ওনাদের আর কিছু আনতে আমি দেখিনি। যুবতী মেয়েটি তার জিন্স প্যান্টের পকেট থেকে টাকা বের করে কুলিকে দিয়ে বিদায় দিল। মেয়েটির মা কান্নাকাটি শুরু করলেন। ট্রেনে আরও যারা যাত্রী ছিলেন তারা সান্ত্বনা দিতে আসলেন ওনাদেরকে। যে বড় ট্যুর টিমের কথা বলেছিলাম না, সেখানকার একজন বয়স্ক কাকু মেয়েটিকে বললেন যে ডেবিট কার্ড তাড়াতাড়ি লক করে দিন। একটা হ্যাপি জার্নির শুরুতে এমন একটা ঘটনা আমরা মন খারাপ করে দিল। ইতিমধ্যে ট্রেনের সুইপারদের হেড আসলেন, তাকে জানানো হলো, কিন্তু কোনো একেবারে সমাধান হলো না। আমার মনে হচ্ছিল যে মেয়েটি ব্যাগটি পেতে পারে। একটু সাহস করে মেয়েটির সাথে কথা বললাম। জানলাম যে তারা অনেক আগের কামরায় উঠে ট্রেনের ভিতর দিয়ে এই কামরায় এসেছে। আমরা মনে হলো যে দিক থেকে উঠেছেন
হয়তো সেই জায়গাতেই ব্যাগটি পেতে পারে। আমরা মেয়েটিকে বললাম, আপনি প্রত্যেক জায়গা খুঁজতে খুঁজতে এই জায়গায় অবধি যান, হয়তো ব্যাগটি ফিরে পেতে পারেন। মেয়েটি তাই করলো। প্রায় 20 মিনিট কেটে গেল। আমার মনে হচ্ছিল যে মিরাক্কেল কিছু ঘটতো। যথারীতি 25 মিনিট বাদে মেয়েটি ব্যাগ কাঁধে করে ফিরে এলেন। হাসি মুখ দেখে আমাদেরও ভালো লাগলো। সত্যি ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে মনের মধ্যে একটা খারাপ ভাব থাকতো। ফিরে পাওয়া ব্যাগকে পাথেয় করে যাত্রা শুরু হলো আমাদের।